মাননীয় স্পিকার, আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, আমি কোনো মাদ্রাসার ছাত্র নই, আমি কোরআন হাদিসের উপর কোনো বিশেষজ্ঞ নই, আমি কোনো মুফতি মুহাদ্দিসও নই, আমি কোনো হাফেজও নই। আমার বক্তব্যকে যারা কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি যে বিষয়ে উত্থাপিত বক্তব্য রেখেছিলাম, আমার এখানে যে দুইজন বক্তব্য রেখেছেন তার ধারে কাছেও আসতে পারেন নাই মাননীয় স্পিকার। একজন হাফেজ এমপি বক্তব্য দিয়েছেন, উনি চলে গেছেন কোথায়? উনি এতিমের মালের কাছে চলে গেছেন। আর একজন আজানের ধ্বনি দিয়ে শুরু করেছেন, আজানের ধ্বনি দিয়ে শুরু করে উনি চলে গিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে। মাননীয় স্পিকার, বুঝতে হবে আমার বক্তব্য কিন্তু এখন ইউটিউবে ভাসছে, আমার বক্তব্য পার্লামেন্টের প্রসিডিংসের মধ্যে রয়েছে। মাননীয় স্পিকার, কোরআন এবং হাদিস জানার জন্যে মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না, কোরআন হাদিস জানার জন্য তেলাওয়াত করতে হবে, আমল করতে হবে, ধ্যান করতে হবে, তাহলেই কোরআন হাদিস সম্পর্কে স্পষ্ট জানা যাবে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এটুকু বলতে চাই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আজকে আমি কোরআনের দু একটি রেফারেন্স নিয়ে আলোচনা করার ফলশ্রুতিতে এই পার্লামেন্টে অতীতে আমরা গান শুনেছি, এই পার্লামেন্টে কবিতা আবৃত্তি শুনেছি, কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনা হয় নাই। আজকে কতিপয় সদস্য কোরআনের আলোকে আলোচনা হচ্ছে, এটি আল্লাহর রহমত, এটি আল্লাহর রহমত। আমি বলবো আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিসের উপর আমল করার, জানার এবং বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মাননীয় স্পিকার, আমি দয়া করে অনুরোধ করব, আপনি আমাদের সংসদের গার্জিয়ান, আমরা মাত্র কয়েকজন আছি, আমাদেরকে দয়া করে সুষ্ঠুভাবে কথা বলার পরিবেশ আপনি করে দেবেন। মাননীয় স্পিকার, কথায় আছেন, আমরা পড়েছি চোরের মায়ের বড় গলা। চোর যখন চুরি করে, মাননীয় স্পিকার, চোর যখন চুরি করে তখন অত্যন্ত সতর্কতার সাথে চুরি করে। চোর জানে যে চোর যদি ধরা পড়ে তাহলে তার যে উত্তম মধ্যম হবে, এইটির কারণে সে এত সতর্ক হয়ে চুরি করে যেন সে ধরাটি না পড়ে। মাননীয় স্পিকার, যে কারণে বলা কথাই আছে যে গৃহস্থের একদিন, চোরের 10 দিন। মাননীয় স্পিকার, আজকে এখানে বারবার বলা হচ্ছে যে আজকে মাননীয় স্পিকার কৌশলে বিএনপি হেরে গেছে। আমি আজকে 11তম জাতীয় সংসদ নির্বাচনে যে অনুষ্ঠিত হয়েছে, এই যে সংসদে দাঁড়িয়ে আমরা কথা বলছি মাননীয় স্পিকার, এই নির্বাচন সম্পর্কে যে আমার বক্তব্য নয়, এটি সারা বিশ্বের, সারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের এই বক্তব্যগুলো এসছে। আপনার অবগতির জন্য আমি জানাচ্ছি মাননীয় স্পিকার, 2018 নির্বাচন নিয়ে কালের কণ্ঠে এসেছে 16 জানুয়ারিতে ভোটের অনিয়মের অভিযোগ বিচার বিভাগীয় তদন্ত চায় টিআইবি। বাংলাদেশে অর্থপূর্ণ সংলাপ চায় জাতিসংঘ মহাসচিব। তিনি বলেছেন যে বাংলাদেশে যে নির্বাচন, এটি কোনো অর্থবহ নির্বাচন হয় নাই, এটি যুগান্তর 20 জানুয়ারি 2019। মাননীয় স্পিকার, আপনার অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশে নির্বাচনের জন্য এই নির্বাচনে অনিয়মে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মাননীয় স্পিকার, এইখানে বাংলাদেশের প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে লেখা হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু অবাধ হয়নি, দিল্লির গবেষক বিশ্লেষকরা অভিমত ব্যক্ত করেছেন। এটি আমার কথা নয় মাননীয় স্পিকার, বিএনপির কথা নয়, জামাতের কথা নয়। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নানা মহলে প্রশ্ন। মাননীয় স্পিকার, যে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলছি, আজকে আগের রাতে ব্যালট ভর্তি, পরের দিন গণনা, যে কারণে এই পার্লামেন্টকে বলা হচ্ছে মধ্যরাতের পার্লামেন্ট। মাননীয় স্পিকার, এই বিষয়গুলি এখানে বলা হয়েছে সত্য কথা বলার জন্য। এই কথাগুলো আমার নয়, নির্বাচনে ভোটাররা প্রতারিত, অপমানিত হয়েছেন। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক মানদণ্ডে আজকে পুলিশদেরকে নির্বাচনের পর, প্রথম আলো 8ই জানুয়ারিতে প্রকাশিত রিপোর্ট, পুলিশ সুপারদেরকে পুলিশ সদর দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের 49 বছর ইতিহাস অত্যন্ত কলঙ্কজনক। এখানে পুলিশ সুপারদের চিঠিতে বলা হচ্ছে, নির্বাচন পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে পুলিশ সদর দপ্তর থেকে পুলিশ সুপারদের এসপি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে নির্বাচন সুষ্ঠু, সুন্দর, পরিবেশ স্বচ্ছ, আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এসপিরা তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু পরিকল্পনার দ্বারা পালনে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, এই যে সুষ্ঠু পরিকল্পনা, এইটির মধ্যে প্রশ্ন রয়েছে। রাতে সিল ঠেকাতে নির্বাচন কমিশন বলছে যে এখন থেকে ব্যালট পেপার পাঠাবো সকালবেলা। মাননীয় স্পিকার, স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে সরকারের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ। মাননীয় স্পিকার, এখানে আজকে সাম্প্রতিক গত 22 তারিখে প্রথম আলোতে আপনাদেরই একজন কলামিস্ট সোহরাব হোসেন, উনি নির্বাচনের ব্যবস্থা বলেছে এই সাংবিধানিক নির্বাচন কমিশন প্রতিষ্ঠানটিকে বিলুপ্ত করে দেওয়া দরকার। যে নির্বাচনের কমিশনের দায়িত্ব হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া,
যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যারা প্রার্থী তাদের নিরাপত্তা দেওয়া, যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ভোটের ফলাফল সঠিকভাবে প্রকাশ করা। আজকে কি আমরা বলতে পারি যে গত 2018 ডিসেম্বরের নির্বাচন কমিশন এই দায়িত্ব পালন করতে পেরেছে? ব্যর্থ, অযোগ্য, কোনো সন্দেহ নয়। মাননীয় স্পিকার, আজকে যে কোনো মানদণ্ডে আপনি নিয়ে গবেষণা করেন, কেউ বলবে না যে এই সমস্ত কথাগুলি আমি অসত্য কথা বলছি। মাননীয় স্পিকার, আজকে জননিরাপত্তার কথা বলা হচ্ছে। আজকে আমাদের সদ্য মাননীয় সংসদ আমার পূর্বে বক্তৃতা দিয়েছেন। আজকে জননিরাপত্তার কথা কোথায়? এই সরকারের আমলে গত 10 বছরে বাংলাদেশে নিখোঁজ হয়ে গেছে প্রায় 1200 মানুষ, গুম এবং ক্রস ফায়ারের শিকার হয়েছে কতজন আমি জানি না। আজকে মাননীয় স্পিকার, আমি আপনার এখানে কথা বলছি, আমি এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কিনা, আমাকে রাস্তা থেকে আইন প্রকারী সংস্থার পরিচয় তুলে নিয়ে গিয়ে আমার ভাগ্যে ইলিয়াসের ভাগ্য জুটবে কিনা, আমার ভাগ্যে সালাউদ্দিনের ভাগ্য জুটবে কিনা, আমি এ কথা বলতে পারবো না। আজকে যখন মাননীয় সাবেক মন্ত্রী, বর্তমান মন্ত্রী অনেকে উপহাস করে বলেন যে বিএনপি রাস্তায় দাঁড়াতে পারে না, আজকে বিএনপির কত নেতাকর্মী গুমের শিকার হয়েছে, আজকে বিএনপির কত নেতাকর্মী আপনার অপহরণের শিকার হয়েছে, আজকে বিএনপির কত নেতাকর্মী ক্রস ফায়ারের শিকার হয়েছে, বিনা বিচারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর তথ্য হিসাব আপনি চাইলে আপনার কাছে আমি পৌঁছে দেবো মাননীয় স্পিকার। আজকে বিএনপির মহাসচিবের নামে 84টি মামলা। আজকে অবাক লাগে মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গায়েবী মামলা কিছু নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমাদের এই পার্লামেন্টের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, 84 বছর বয়স, খন্দকার মাহবুব হোসেন বিজ্ঞ আইনজ্ঞ, তার বয়স 84 বছর, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আজকে বিএনপি সিনিয়র নেতারা উনারা নাকি হাতের ঝিলে বসে বোমা তৈরি করছিলেন, নাশকতার কাজে লিপ্ত ছিলেন। এই মামলায় তাদেরকে উচ্চ আদালত থেকে জামিন নিতে হয়। এই কথাগুলি কি অসত্য? এই কথাগুলি কি মিথ্যা? এই কথাগুলির আলোকেই আমি কোরআনের আয়াত থেকে বলবো, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমি একেবারে সুস্পষ্টভাবে কোরআন থেকে আপনাকে বলছি, কেউ কাউরি বোঝা বহন করবেন, আল্লাহ পাক কোরআনে স্পষ্টভাবে বলছে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে অত্যন্ত স্পষ্টভাবে বলছে। মাননীয় সূরা বনী ইসরাঈলের মধ্যে দাঁড়ান, আমি মাননীয় সদস্য এখানে পরিষ্কারভাবে সূরা বনী ইসরাঈল, বাজেটের উপর বলছেন না কথা, বাজেটের উপর বলুন। মাননীয় স্পিকার, এতক্ষণ তো সাধারণ আলোচনা হয়েছে, আপনি তো লক্ষ্য করেছেন আমাকে যদি বাজেটের উপর, আমি বাজেটের উপরই বলবো, কিন্তু আজকে বক্তব্যের যে ধারা চেঞ্জ করে দিয়েছেন, যে কারণে আমাকেও বাজেটের উপর প্রস্তুতি ছিল। আমি আপনাকে বলবো, আমি এই কথাগুলো অত্যন্ত স্পষ্ট বলছি, এটা আমরা সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে মাননীয় স্পিকার। আমরা কেউ দুনিয়াতে স্থায়ী নই। আল্লাহ পাক পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলছে, নিশ্চয়ই তোমাদের চক্ষু, কর্ণ, অন্তঃকরণ জিজ্ঞাসিত হবে কিয়ামতের মাঠে। এটি সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত। মাননীয় স্পিকার, এর একটা সানে নজুল তাফসীরটি কি? দয়া করে চুপ করেন, আপনারা আপনাদের বক্তব্যের সময় বক্তব্য দিয়েন। মাননীয় স্পিকার, এই কারণেই আজকে আমরা যারা দায়িত্বে রয়েছি, আজকে যারা আমরা দায়িত্ব পালন করছি, আমাদেরকে অবশ্যই কিয়ামতের মাঠে বলবে, তোমার সামনে তুমি দেখেছো ওই আহাজারি করছে যে ব্যক্তিটি আজকে নিখোঁজ হয়ে গেছে, তুমি কানে শুনছো, তুমি চোখে দেখছো, তুমি হৃদয় দিয়ে অনুভব করছো, কোনো ব্যবস্থা গ্রহণ করছো না। এটি আমরা যে যার কর্মের জন্য কিন্তু আমরা তার জন্যই তার জবাবদিহি করবো মাননীয় স্পিকার। যে কারণে পরিষ্কারভাবে আল্লাহ পাক বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, আমি প্রত্যেকের কর্মকে, সূরা বনী ইসরাঈল 13 এবং 14 নম্বর আয়াত, প্রত্যেক মানুষের কর্মকে আমি গ্রীবা লগ্ন করে রেখেছি, কিয়ামতের দিন বের করে দেখাবো একটি কিতাব যে খোলা অবস্থায় পাবে। সেখানে কোনো বিচারকও লাগবে না, সাক্ষীও লাগবে না। আমাদের কিতাব, আমাদের যা কর্মকাণ্ড, আমাদের দুই দিকে ফেরেশতা বসে সর্বক্ষণ এই কাজে নিয়োজিত রয়েছে। মাননীয় স্পিকার, এখানে আজকে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাসিম ভাই, উনার পিতা হারিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি স্বজন হারিয়েছেন, পিতা, মাতা, ভাই, শিশু রাসেল সহ। এর হৃদয় বিদারক এই ঘটনার সত্যিকার অর্থেই যে কথাটি বারবার আসে মাননীয় স্পিকার, ইন্ডিমিনিটি বিলের মধ্য দিয়ে হত্যাকাণ্ড বন্ধ করা হয়েছিল। পবিত্র কোরআনের সূরা বাকারা 178, 79 আল্লাহ পাক স্পষ্টভাবে বলছে কিসাসের কথা, বদলা নেওয়ার কথা। কোনো আইন দিয়ে আপনার হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা যায় না। আমি তীব্র নিন্দা জানাচ্ছি। অবশ্যই যারা ওই 1975 সালের এই হত্যাকাণ্ডের যারা বিচার বন্ধ করেছিল, এটি সম্পূর্ণ কোরআনের পরিপন্থী। কিন্তু ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলছেন? বদলা নেওয়ার কথা বলেছেন। মাননীয় স্পিকার বলেছেন যে তোমরা হত্যার বদলে বদলা নিবা, যার বদলা নেওয়া দরকার তাকেই নিতে হবে। এইটা যেন বাড়াবাড়ি না হয়ে যায়। অর্থাৎ যে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তার বাইরে যদি আরেকজন নিরীহ নিরপরাধ কোনো মানুষ হত্যাকাণ্ডের মধ্যে জড়িত, হত্যাকাণ্ডের শিকার হয়ে যায়, সেই জন্য আল্লাহ বলছে যে তোমরা বাড়াবাড়ি থেকে বিরত থাকো, যাহা না হলে তোমরাকে আযাব পাকড়াও করবে। এটি সূরা বাকারার মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে। যে কারণে মাননীয় স্পিকার, আমি পরিষ্কারভাবে বলবো যে আমাদের যারা পূর্বের
আমাদের ন্যাশনাল লিডাররা এই বিষয়গুলোর প্রতি বিবেচনা করেছে। যে আজকে আমরা এই বিচার করতে গিয়ে যদি সত্যিকার অর্থে বিচারের কাঠগড়ায় দাঁড় করে যদি কোনো নিরীহ মানুষকে হত্যাকাণ্ডের শিকার করে ফেলি, তাহলে পারে মাননীয় স্পিকার এই জন্য কিন্তু আমরা যারা দায়িত্ব থাকবো তাদেরকে জবাব দিতে আসতে হবে। বহির্বিশ্বে বিপদের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইতালির মূলধারা গণমাধ্যমগুলোতে বাংলাদেশে করোনা ভাইরাসের ভুয়া সার্টিফিকেট কেনাবেচা নিয়ে নেতিবাচক খবর প্রকাশিত হয়েছে। ফলে বহির্বিশ্বে বাংলাদেশ বর্ধনের বিপদের মুখে পড়তে যাচ্ছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। রিজভী বলেন, বৈশ্বিক করোনা মহামারী শুরুর পর থেকেই বর্তমান সরকার ক্রমাগত ব্যর্থতা প্রদর্শন করে আসছে। একের পর এক এমন হৃদয় বিদারক ঘটনার মধ্যে এখন আবার করোনা টেস্ট নিয়ে ভুয়া সার্টিফিকেট ও জালিয়াতির জন্য বিদেশের গণমাধ্যমে নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছে বাংলাদেশ। দেশ বিদেশের গণমাধ্যমের খবরে আরো জানা গেছে, ইতালি, চীন, জাপান, ভিয়েতনাম, কাতার, আরব আমিরাত সহ অনেকগুলো দেশ বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রয়োগ করেছে। তিনি বলেন, বাংলাদেশিদের ইতালিতে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা একটা বিব্রতকর পরিস্থিতি। ইতালিতে বাংলাদেশিদের বাঁকা চোখে দেখা হচ্ছে। বাংলাদেশিদের বহনকার বিমানকে বলা হচ্ছে করোনা বোমা। এমনকি শতাধিক প্রবাসী বাংলাদেশি যারা গত বুধবার ইতালি রোমের বিমানবন্দরে গিয়ে পৌঁছেছিলেন, সেখানে তাদের অনেকেরই করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় প্রায় সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। রিজভী বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকার শুরু থেকে যে ধরনের ঢিলেঢালা মনোভাব প্রদর্শন করেছিল তার সমূহ বিপদ আজ করতে পেরে আমরা সরকারকে আগেই সতর্ক করেছিলাম এবং বলেছিলাম, আজকের বাস্তবতায় দেখতে পাচ্ছি বিএনপি এই আশ্বাসটি এখন দুঃখজনকভাবে সত্য হতে চলেছে। বিএনপির নেতা বলেন, ইতালি, চীন, জাপান, ভিয়েতনাম, তুরস্ক, কাতার, আরব আমিরাত সহ বিভিন্ন দেশ বাংলাদেশের নাগরিকদেরকে তাদের দেশে ঢুকতে আরোপ করেছে নানা বিধিনিষেধ। ইতালিতে পৌঁছার পর 152 জন বাংলাদেশিকে দেশটিতে ঢুকতে না দিয়ে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়ার প্রমাণ করে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার দেশের জনগণের স্বার্থের প্রতি কতটা উদাসীন। সরকারের দৃষ্টি শুধুই যেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রতি, প্রবাসীদের স্বার্থের প্রতি নয়। হ্যালো দর্শক, এই নিউজ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। এদিকে সরকারের কাছে কোনো টাকা নেই, কেন টাকা নেই বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। সরকারের কাছে অর্থ নিয়ে মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদ রহমান মান্না বলেছেন, এখন বড় ক্রাইসিস হচ্ছে 1 কোটি থেকে আরো বেশি লোক দরিদ্র হয়ে গেছেন, দরিদ্র সীমার নিচে চলে গেছেন। প্রতিদিন দৃশ্যমান ন্যূনতম 10 থেকে 20 পরিবার ঢাকা থেকে বাইরে চলে যাচ্ছেন। এদের সেভ করা হবে কিভাবে? সরকারের এদের সম্পর্কে কোনো প্ল্যান নেই। মান্না বলেন, গতকাল পত্রিকায় দেখেছেন যেটাকে সরকার বলেছেন সোশ্যাল সেফটি নেট বা করোনাকালে আক্রান্ত মানুষগুলোর সহযোগিতার জন্য দেওয়া হবে বিশেষ প্রণোদনা, এইগুলো দিয়ে বেতন ভাতা বাড়ানো হচ্ছে। সমস্ত ব্যাপারে মিথ্যাচার করতে করতে তারা এখন মিথ্যার কথা রপ্ত করে ফেলেছেন। তিনি বলেন, ওই যে বলতো না, আকাশ দিয়ে উড়ে গেলে নিচে ঢাকার দিকে তাকালে লস অ্যাঞ্জেলেসের মতো শহর দেখা যায়। সব উন্মাদ কতগুলো 420 ভদ্রলোক মন্ত্রী টন্ত্রী হয়েছেন এবং ওনারা একটার পর একটা কথা বলে যাচ্ছেন। এখন দেখা যাচ্ছে সরকারের কাছে কোনো টাকাই নেই। মান্না বলেন, সরকার টাকার জন্য কি করছে? প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, দেখেন তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে টাকা নেওয়া যায় কিনা। এটাকে বিশ্বাস করার মতো? কত বড় ক্রাইসিসে পড়লে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হতে টাকা নিতে চায় সরকার। তিনি বলেন, আপনি এখান থেকে অনুমোদন দিয়েছেন হসপিটাল চালানোর জন্য, তাকে টেস্ট করতে দিয়েছেন এই করোনা ভাইরাসের, এবং তার ফিক্সড লোক করা আছে বাইরে এবং সেও ধরা খেয়েছেন। সারা দুনিয়াতে তাদের বদনাম হয়েছে। মান্না বলেন, সেই লোকটা যে আওয়ামী লীগের একজন মদতপৃষ্ট লোক, আওয়ামী লীগের উচ্ছিষ্ট লোক, আর সে রীতিমতো গানম্যান সহ পুলিশ প্রোটেকশন নিয়ে পেত। সরকার তাকে তৈরি করেছেন। এরকম একটা দুইটা নয়, আপনারা এই 95 যারা করেছেন তারাও। মানুষের যখন মৃত্যুর আহাজারি, ক্ষুধার্তের আর্তনাদ, সেই সময় মানবতার সাথে এত বড় বেইমানি করার দল পৃথিবীতে বেশি নাই। অপরদিকে রিজেন্ট হাসপাতালের অনিয়ম সরকারি উদ্ঘাটন করেছে, দাবি করলেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রিজেন্ট হাসপাতালের অনিয়ম সরকারি উদ্ঘাটন করেছে, অন্য কেউ নয়। বিএনপিও এ নিয়ে আগে কোনো প্রশ্ন তোলেনি। সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য, সরকারের মদদে রিজেন্টের অনিয়ম, এর জবাবে তিনি কথা বলেন, সরকারি সংস্থা নিজেই ঢাকা এজেন্ট হাসপাতালের 2টি শাখায় অভিযান ও মামলা করেছে, গণমাধ্যমের কোনো প্রতিবেদনের ভিত্তিতে নয়। এরপর এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য আমি গণমাধ্যমকে ধন্যবাদ জানাই। পত্রপত্রিকার রিপোর্ট দেখা যায় শাহেদ করিম বিএনপির আমলে হাওয়া ভবনের সাথে যুক্ত ছিলেন, এরপর 2 বছর জেলেও ছিলেন। রিপোর্ট অনুযায়ী কয়েক মাস আগেও যুবদলের নেতাকে সামনে রেখে শাহেদ যখন তারেক রহমানের সাথে স্কাইপে কথা বলেন, তখন সেটি
কাদের মদদে ঘটে? মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রাখেন ডক্টর হাসান। তিনি বলেন, শাহেদকে যারা টক শোতে সুযোগ দিয়েছিলেন তাদেরও দায় রয়েছে, কারণ সে টক শোতে প্রতারণার ঢাল হিসেবে ব্যবহার করত। শাহেদ প্রতারণার কাজে কখনো নিজেকে মেজর, কর্নেল, আওয়ামী লীগ নেতা বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এমন নানা পরিচয় দিয়েছেন, যা সত্য নয় বলেন তথ্যমন্ত্রী। আমরা তদন্ত করে দেখেছি, তিনি আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিলেন না। ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, দুর্নীতিবাজদের পরিচয় বর্ণ যাই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারই অংশ হিসেবে শাহেদ এবং এমন আরো অনেক প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইটালি থেকে বাংলাদেশি যাত্রীদের ফেরত পাঠানোর বিষয়ে বিএনপির নেতা রুহুল কবির রিজভীর মন্তব্যে বাংলাদেশের বিমানকে করোনা বোমা বলা হচ্ছে। এই প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, রিজভী সাহেবের মন্তব্য বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে। তিনি বলেন, সমগ্র বিশ্বের কোন দেশের করোনার কারণে বিমান চলাচল এখনো স্বাভাবিক হয়নি। বাংলাদেশেও করোনা আক্রান্ত বলে মনে হওয়া বিদেশিদের যাত্রীদের ফেরত পাঠিয়েছে। এদিকে শাহেদের অপকর্মের দায় আওয়ামী লীগকে নিতে হবে বললেন দুলু। বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, উদরপিণ্ডি বুদর ঘরে চাপানোর চিরাচরিত অভ্যাস, সেখান থেকে বের হতে পারছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। সর্বশেষ রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদের অপকর্মের দায়ও তারা বিএনপির উপর চাপানোর চেষ্টা করছে। তিনি বলেন, কোথাও কোনো উচ্ছিষ্ট ধরা পড়লেই আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় এটা হাওয়া ভবনের লোক। দুর্নীতির দায় কেউ ধরা পড়লেই এটা তারেক রহমান বা বিএনপির লোক, অথচ এক যুগ ধরে বিএনপি ক্ষমতায় নেই। এসব রাজনৈতিক স্ট্যান্ডবাজি জনগণ বিশ্বাস করে না। দুলু দাবি করেন, রিজেন্ট হাসপাতালের কর্ণধার মোহাম্মদ সাইদ আওয়ামী লীগের উচ্ছিষ্ট। সে আওয়ামী লীগের একটি উপকমিটির সদস্য। তার অপকর্মের দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে। শুক্রবার যুগান্তরের সঙ্গে আলাপচারিতায় তিনি সব কথা বলেছেন। সাবেক এই উপমন্ত্রী বলেন, কিছুদিন আগে জি.কে. শামীমকে গ্রেফতার করা হলো। তিনি টেন্ডার জগতের মাফিয়া। আওয়ামী লীগের প্রভাবশালীদের সঙ্গে তার সখ্যতায় পুরো টেন্ডার তিনি নিয়ন্ত্রণ করতেন। গ্রেফতারের পর বলা হয়েছিল তিনি বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের লোক। অনেক আগে তিনি বিএনপির এক নেতার কর্মী ছিলেন। এসব বলে আওয়ামী লীগ মূলত উদরপিণ্ডি বুদরঘারে চাপাতে চায়। সরকারের উদ্দেশ্যে সময় দুলু বলেন, এসব দায় চাপানোর সংস্কৃতি থেকে বের হয়ে প্রকৃত দুর্নীতিবাজদের গ্রেফতার করুন। এভাবে অন্যের উপর দায় চাপালে দুর্নীতিবাজরা আরো বেপরোয়া হয়ে উঠবে, তারা অপকর্ম করার সাহস পাবে। অপরদিকে শাহেদকে গ্রেফতার নিয়ে যা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, চিকিৎসা নিয়ে প্রতারণা করা রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদকে খুব শীঘ্রই গ্রেফতারের বিষয়ে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদ সদস্যকেও ছাড় দেননি, দলীয় নেতাদেরকেও তিনি ছাড় দিচ্ছেন না। যার কথা বলছেন, যত বড় ক্ষমতাবানই হোক না কেন, যদি প্রমাণিত হয় তাকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। শাহেদকে ধরার জন্য অনুসন্ধান চলছে। র্যাব ও পুলিশ উভয় খুঁজছে তাকে। আমরা মনে করি খুব শীঘ্রই গ্রেফতারের তথ্য দিতে পারবো। গত 7 জুলাই উত্তরা রিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযান চলাকালে শাহেদের ফোন দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি ফোন দিতে গিয়ে তার হাসপাতালে রোগী ভর্তি করি। সেই সুবাদে আমাকে ফোন দিয়েছিলেন। পরে সে বলেছিল হাসপাতাল সিল করে দিচ্ছে। আমি বলেছি, আপনি নিশ্চয়ই কোনো অন্যায় কাজ করেছেন, এজন্য সিল করছে, বিনা কারণে তো সিল করে না। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, শাহেদ বলল, আমি তাহলে কি করব? আমি বললাম হয় আপনি ফেস করেন, আপনার যদি কিছু বলার থাকে কোর্টে যান, এতটুকুই আমি বলেছি। শাহেদকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে র্যাবের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের বলেন, আমরা শাহেদকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের অভিযান সম্পর্কে কিছু বিষয় আছে যা প্রকাশ করলে পলাতক আসামিরা সতর্ক হয়ে যাবে। যতটুকু তথ্য আছে তাতে দেশের বাইরে সে যেতে পারেনি। তাকে গ্রেফতারে র্যাবের একাধিক টিম ঢাকা এবং ঢাকার বাইরে কাজ করছে বলে জানান তিনি। উল্লেখ্য, গত 6 জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। পরীক্ষা ছাড়াই করোনা সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা এবং অর্থ হাতে নিয়ে আসছিল তারা। র্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত 6000 ভুয়া করোনা পরীক্ষার সনদ দেওয়ার প্রমাণ পায়। একদিন পর গত 27 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে র্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ সহ 17 জনের বিরুদ্ধে ওই দিনে উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। হ্যালো ভিউয়ার্স, নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার আগে সর্বশেষ খবর পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।